আচ্ছা, কান ধরলাম। রূপা কখন হুট করে চলে এলো আমি বুঝতেই পারিনি। শাহজাদ পেছনে হাত ভাঁজ করে গোমরা মুখে দাঁড়িয়ে রয়েছে জানালার পাশে, কর্কশ স্বরে বলল, তোমার বোকামির জন্য আমাকে চোর উপাধি শুনতে হয়েছে। ভাবতে পারছো কি বলেছে আমাকে? সাফায়াত করুণ চোখে তাকিয়ে বলল, চোর বললে কি আপনি চোর হয়ে গিয়েছেন? তার মানে বলতে চাইছো যে যখন ইচ্ছা আমাকে চোর ডাকাত বলে দিতে পারবে? সাফায়াত শান্ত স্বরে বলল। কানে তো ধরলাম, এখন বলুন কি পেয়েছেন ওই ঘরে? শাহজাদ পকেটে হাত দেয়, বের করে আনে দুটো মাদুলি আর একটা ছোট্ট ফুরিয়ে আসা মোমবাতি আর গাঁদা ফুলের মালা। সাফায়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আরো কয়েকটা ছিল, বালিশের নিচে রয়ে গেছে, সেখানে তেমন কিছু নেই। সাফায়াত ফুল আর মাদুলিটা গভীর পর্যবেক্ষণ করে, নাকের কাছে নিয়ে শুকতেই কেমন একটা গন্ধ নাকে এলো। শাহজাদকে দেখিয়ে বলল। ফুলগুলো তো গন্ধ নেই। শাহজাদ মালাটা নিয়ে শুকলো, বলল, হ্যাঁ, এগুলো রেখে দাও, কাজে লাগতে পারে। সাইরাকে বলে দেখবো আর কিছু পাই কিনা। বেলা 4:30টার দিকে হাসপাতাল থেকে ফুলকলিকে আনা হয়েছে। কালু মিয়া আর মজিদ বিপদমুক্ত। ফুলকলি সবাইকে দেখার পর বিলাপ করে কাঁদছে। সাইরা, সোহিনী, আয়শা তাকে সান্ত্বনা দিচ্ছে। অপরূপা, তটিনী আর শবনমের সাথে দাঁড়িয়ে রয়েছে এক কোনায়। মহলের পুরুষ মানুষেরা আসতেই সবাই নড়ে চড়ে বসলো। শাহজাদকে দেখে ফুলকলির কান্না আরো বেড়ে গেল। শাহজাদ সবার সাথে সদর ঘরের আসনে বসে পড়ল। ফুলকলিকে উদ্দেশ্য করে বলল। কি হয়েছে? ফুলকলি তার কাছে এসে মেঝেতে বসলো। মেঝের দিকে তাকিয়ে মাথা রেখে কেঁদে কেটে বলল, উনি আমারে আর নিকা করব না ভাইজান। মফিজ, হ, তোকে কে বলেছে? আমি জানি ভাইজান, আমারে নষ্টা ডাকবো সবাই। মফিজ আগে সুস্থ হোক, তারপর দেখা যাবে। এখন যা। ফুলকলি উঠে দাঁড়ায়, কাঁদতে কাঁদতে চলে যায় অন্দরমহলের ভেতর। শাহজাদ বাকিদের দিকে চোখ তুলে তাকায়, প্রশ্ন করে। তোমরা কিছু বলতে চাও? তটিনী মাথা নাড়ায়। তাহলে ভিতরে যাও। সবাই চলে গেল। তারা যেতেই শাহজাদ বলল, আপনাদের একটা কথা বলা হয়নি। পালার জন্য নারী শিল্পী পেয়ে গিয়েছি, কাল পালা বসছে। ভালোই, আমরা চিন্তায় ছিলাম। এবার সাবধানে থাকবে, আবার না আক্রমণ হয়, তাহলে কিন্তু সুনামহানি ঘটবে তোমার যাত্রাপালা আর রূপনগরের। এমন কিছুই হবে না আব্বাজান। আর সৈন্যদের কি খবর? তারা তাদের কাজ করছে। এই ডাকাত দল আবার বেরিয়েছে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য। এখন আবার রূপনগরে তাদের নজর পড়েছে। আমি এর শেষ দেখে ছাড়বো। শাহজাহান সাহেব বললেন, আমি আতঙ্কে আছি। সেই 15 বছর আগের মতো ভয় আমাকে কাবু করছে পুত্র। মনে হচ্ছে আরো বড় বিপদ আমাদের সন্নিকটে। কেমন উড়াকছে মনটা, শান্তি পাচ্ছি না। শাহজাদ বাবাকে আশ্বাস দেয়, হাতের উপর হাত রেখে বলে, আপনি আমার উপর বিশ্বাস রাখুন আব্বা, এতটা নিরাশ হবেন না, সাহস হারাবেন না। আপনারা আমার শক্তি। আমি তোমাকে নিয়ে ভয় পাই, তুমি সাবধানে থেকো। শারতাজ সাহেব নতবদনে বসে আছেন। 15 বছর আগের বিভৎস সেসব ঘটনা আজও বিস্মৃতির পাতায় জীবন্ত। মনে করতে চান না, কিন্তু তারপরেও মনে পড়ে এক কুকাহিনীকে ভালোবেসে নিজের সর্বস্ব হারানোর কথা। মনে পড়ে মহলের সেই দুর্দিনের কথা। সদর দরজা দিয়ে বাগানের মালিক কুদ্দুস উকি দিল, বলল, হুজুর, একজন ডাক্তার এসেছেন, বাইরে অপেক্ষা করছেন। শাহজাদ বলল, আসতে দাও। জি হুজুর। সদর দরজা দিয়ে সদর ঘরে প্রবেশ করলো লম্বা এক মধ্যবয়স্ক ডাক্তার। আধ পাকা দাড়ি, চুল সাদা, চোখে মোটা পাওয়ারের চশমা। এসেই হাত মিলালেন সবার সাথে। শাহজাহান সাহেব বললেন, আপনি? চিনি, কিন্তু মনে পড়ছে না। লোকটা বললেন, সাইকিয়াট্রিস্ট আব্দুল ফজল মুস্তাফি। রূপনগরের সম্রাটের ডাক পড়েছে, দেরিতে আসাটা বেমানান, তাই খবর পাওয়া মাত্রই রওনা দিয়েছি। শাহজাদ প্রসন্ন হেসে বলল। আমি খুশি হয়েছি। মতি বানু নাস্তা পানি নিয়ে এলো। খাওয়া দাওয়া আর গল্প স্বল্প হওয়ার পর ফজল সাহেবকে নিয়ে মহলের ছাদে চলে গেল সাফায়াত আর শাহজাদ। ছাদের মধ্যিখানে বসানো আরাম কেদারায় বসলো তিনজন। ছাইদানিতে সিগারেটের অবশিষ্টাংশ ফেলে ফজল সাহেব সামনে রাখা ফুল, মোমবাতি আর মাদুলিগুলির দিকে তাকালো। শাহজাদ বলল, এসব পেয়েছি রূপার ঘরে। আপনাকে চিঠিতে
এসব উল্লেখ করা হয়নি, কারণ এসব আজ পেয়েছি। আমি যখন চিঠি লিখছিলাম তখন আমি ট্রলারে ছিলাম। সুবার কাছ থেকে সবটা শুনে মনে হয়েছিল আপনি এসবের সমাধান দিতে পারবেন। ফজল সাহেব মনোযোগ দিয়ে মালাটা দেখেন, নেড়ে চেড়ে শুকেন, তারপর দুই হাতের তালুতে ঘষে পাপড়ির সাথে সাথে সেখান থেকে সাদা পাউডারের মতো বস্তু ছড়িয়ে পড়ে। এতগুলো বছর ধরে মানসিক রোগী নিয়ে অদিনক্ষত্র বিচার করায় এ বস্তুর সাথে সাথে চিনে ফেললেন ফজলু সাহেব। বেনজোয়েল মিথাইন এক জনিন, কিছুটা অদল বদল করে, যাকে সবাই কোকেন নামে চেনে। শাহজাদ বলল। কি দেখলেন? ফজলু সাহেব চশমা ঠেলে গম্ভীর মুখে বললেন, সাদা পাউডারগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এইসব কোকেন। কোকেইন? শাহজাদের চোখে বিস্ময়, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সাফায়াত বলল, কুকিং, যেগুলো নাকে গেলে নেশা হয়, ফুলের মধ্যে কুকিং পাউডার? হ্যাঁ, রূপা নামের মেয়েটা এসব ফুলের মধ্যে কোকেনের নেশা করতে সাহায্য করতো রহমান। আর রূপার নাকের নিচে ঘাড় কথা বলেছিলেন আপনি, তাও হয়েছে এই কোকেনের বাষ্প শোকার কারণে। শাহজাদের চোয়াল শক্ত হয়ে আসে, বলে। আর মাথার তালু, পায়ের তালু জ্বলার কারণ? ফজলু সাহেব মাদুলির দিকে আঙ্গুল দেখিয়ে বলেন। হয়তো এটাতে তার উত্তর আছে। শাহজাদ মাদুলি হাতে নেয়, মোমবাতির মোমের সাহায্যে মাদুলির মুখে আঠা। শাহজাদ দেশলাই কাঠি জ্বালিয়ে মোম গলিয়ে মাদুলির মুখ উন্মুক্ত করে দিতেই সেখান থেকে পচা রক্তের ঘ্রাণ টের পায় ফজলু সাহেব। শাহজাদ আর সাফায়াত সইতে না পেরে সরে পড়তেই ফজলু সাহেব বলেন, অপরূপার কালো জাদুর শিকার। শাহজাদ আর সাফায়াত পুনরায় ধাক্কা খায়। মস্তিষ্কে প্রবল উত্তেজনা অনুভব করে শাহজাদ। এ কি করে সম্ভব ডাক্তার? কালো জাদু, এ তো মহলের সাথে গভীরভাবে সম্পৃক্ত এক অশুভ শব্দ। ফজলু সাহেব মাদুলিগুলো ঘেটে ঘেটে বললেন, ব্ল্যাক ম্যাজিক, এসব এক প্রকার নিষিদ্ধ চর্চা। ওরা বস্তুত লুসিফার নামের শয়তানের পূজা করে এবং শয়তানের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে কিছু সাধারণ মানুষকে বেছে নেয়। এরা স্পোলামিন, এসএসডি, গাঁজা, বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের সাথে মাধ্যমটির হ্যালোসিনেশন ঘটায় আর তন্দাচ্ছন্ন মাধ্যমে তখন পরাবস্তুর জগৎ চোখের সামনে দেখতে পায় এবং তাদের বিশ্বাস মতে সাক্ষাৎ শয়তানের মাধ্যমে দেহে এসে ভর করে। শিউরে ওঠার তথ্য হলো এসব মাধ্যমে কাজে করে অনেকটা দম দেওয়ার পুতুলের মতো। তারা যা আদেশ পায় তাই করে। রূপা সেই মাধ্যম, রূপাই পুতুল, সে যা আদেশ পাচ্ছে তাই করছে। মেয়েলি হাসির শব্দ ভেসে এলো ছাদের দরজার দিক থেকে। তারা তাকাতেই দেখতে পেল মহলের মেয়েরা সবার পেছনে অপরূপা। সে নিঃশব্দে হাসছে, একদম চোখ বন্ধ করে। হাসতে হাসতে বাকিরা ঢলে পড়বে এমন অবস্থা। শাহজাদদের দেখে সবাই হাসি থেমে গেল এক লহমায়। অপরূপার হাসিও থেমে গেল। শাহজাদ দাঁড়িয়ে পড়ল, ফজলু সাহেব দাঁড়িয়ে পড়লেন, বললেন। হাই লেডিস। সাহস দেখিয়ে তটিনে হেসে এগিয়ে এলো, বলল, আসসালামু আলাইকুম, আমি তটিনী। ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা? সবাই একে একে পরিচিত হলো। ফজলু সাহেব অপরূপার দিকে তাকালো। আয়েশা বলল, রূপা আমাদের। অপরূপা তাকে থামিয়ে দিয়ে বলল, না, আমার নাম রূপা নয়, আমি অপা। পুরো নাম অপরূপা। আপনি আমাকে অপা নামে ডাকতে পারেন। শাহজাদের মেজাজ চড়া হয়। অপরূপার দিকে বেশিক্ষণ তাকাতে পারল না সে। ছাদ থেকে দ্রুত পায়ে নেমে গেল। যে করেই হোক রহমানকে খুঁজে বের করতেই হবে। শাহজাদের পিছু পিছু সাফায়াত নেমে এলো। ফজলু সাহেব ছাদে সবার সাথে গল্প করতে করতে বললেন। অপরূপার সহ্য হলো না লোকটাকে। চারিদিকে অন্ধকার নামিয়ে সন্ধ্যা নামছে ধীরে ধীরে। শাহজাদ গাড়ি নিয়ে বেরোতে যাবে, ঠিক তার আগেই পুলিশের গাড়ি এসে থামলো মহলের সামনে। সৈন্যপ্রধানের একজন কাশিম বেরিয়ে এসে বলল, সাহেব, রহমানের খোঁজ পাওয়া গেছে। কে সে? কোথায় থাকে? তা জানি না, তবে সে কাঁচামালের ব্যবসা করত। তার নাম রহমান নয়, তার নাম সামাদ। তার কোনো প্রকার নিদর্শন পাওয়া যায়নি এখন পর্যন্ত, কিন্তু খুব শীঘ্রই আমরা সামাদকে ধরতে পারবো। আপনি আমাদের উপর বিশ্বাস রাখুন। আমার বিশ্বাস আছে তোমাদের উপর। শাহজাদ বিষয়টা আরো ভাবিয়ে তুলল। সৈন্যরা যেতেই শাহজাদ ঘোড়ার পিঠে উঠতে যাবে, তখনই অপরূপা মহল চত্বর পেরিয়ে ছুটে এলো। দাঁড়ান দাঁড়ান। শাহজাদ দাঁড়িয়ে গেল, উৎসুক চোখে তাকিয়ে রইল। অপরূপা বলল, সৈন্যরা কি রহমানের কোনো খবর এনেছে? শাহজাদ মৃদু হেসে উঠল। উত্তর না দিয়ে হাসছেন কেন? ডাকাতের সাথে কথা বলতে ইচ্ছে করছে না?
ইচ্ছে না হলে বলবেন না, আমারও কোনো চোরের সাথে কথা বলার ইচ্ছে নেই। শাহজাদ ঘোড়ার পিঠে উঠে বলল। শাহজাদ হেসে বলল, উত্তর পেলে সেদিন তুমি আমার সামনে আর আসবে না, আর চাইতে উত্তর না পাওয়াই ভালো। ঘোড়া রেশাদ ধ্বনি ভেসে আসতেই অপরূপার নিকটে গিয়ে বলল, কি বলতে চাইছেন? মানে বলতে চাইছি তুমি অসুস্থ। এখন আমি অসুস্থ? মানে পাগল? হ্যাঁ। অপরূপা রোশানলে দগ্ধ হতে হতে ফুঁসে উঠে বলল, আপনি উম্মাদ। হ্যাঁ, রূপার ভালোর জন্য। আমি রূপা নই। জানি তুমি শতরূপা। শাহজাদের ঘোড়া মহল প্রাঙ্গণ ছাড়িয়ে যেতেই অপরূপা অন্দরমহলে চলে গেল। সিফান কোথা থেকে ছুটে এসে বলল, সুন্দর বউ, কোথায় গিয়েছো? অপরূপা তার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে বলল, বাইরে। সিফান একগাল হাসলো। অপরূপা সেই হাসি দেখে আবারও ভড়কে গেল। খপ করে সিফানের হাত ধরে বলল, তোমার কোনো মামা আছে? সিফান মাথা দোলায়। হ্যাঁ আছে। মামাকে দেখবে? কোথায় দেখবো? মামাকে আসতে বলবে এখানে। মামা অনেকদিন আসে না। অপরূপা তার সামনে হাঁটু মুড়ে বসে গাল ছুঁয়ে বলে, তোমার মামা কি করে? মামা জাহাজ চালায়, ইয়া বড় জাহাজ। অপরূপা হাসে বলে, তোমার মামাকে কিভাবে আসতে বলবে? চিঠি পাঠাবো, তুমি আমাকে একটা চিঠি লিখে দেবে। হ্যাঁ দিব। চলো আমরা চিঠি লিখবো, কিন্তু আম্মা না দেখা মতো। কেন, তোমার আম্মা দেখলে কি হবে? সিফান কানে কানে ফিসফিস করে বলে, আম্মা চায় না মামা এখানে আসুক, মা কেন? কারণ মামা এখানে এলে আর যেতে চায় না। অপরূপা ফিক করে হাসে বলে, ভাই চলো চিঠি লিখবো। পাঠাবে কি করে? ডাক পিয়ন চিনি। বাবা খুব চালাক তুমি। সিফান হাসে। অপরূপার আঙুল ধরে অপরূপাকে নিয়ে যেতে থাকে। যেতে যেতে অপরূপাকে মহলের দক্ষিণে নিয়ে যেতে থাকে সে। ওদিকের কক্ষগুলোতে তালা ঝোলানো। অপরূপা এক সময় থেমে যায়, বদ্ধ কক্ষগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। এদিকে তো একবারও সে আসেনি, তাই হয়তো দেখতে পায়নি। কক্ষের লোহার দরজাগুলো মেরামতবিহীন থাকায় জং ধরে গিয়েছে। দরজার সম্মুখে আড়াআড়িভাবে দুটি প্রকাণ্ড তলোয়ার গাঁথা আছে। সেই কক্ষটির দু কক্ষ পরে কক্ষটি একই। মাঝের দুটি কক্ষে শুধু তালা ঝুলানো। সিভান আঙুল ধরে টানে। চলো ওইদিকে যাই, ওখানে একটা ঘর খালি পড়ে থাকে, ওখানে থেমো না। অপরূপা কৌতূহলী হয়ে বলে, এই কক্ষগুলো তালাবদ্ধ কেন শিভান? সিভান ফিস ফিস করে বলে, সুন্দর বউ, এগুলোতে ভূত থাকে, বড় বড় ভূত। হ্যাঁ। অপরূপা তার কথায় হেসে ওঠে বলে, ভূতকে কেউ ঘরবন্দি করতে পারে না পাগলা। সিভান হতবাক হয়ে জানতে চায়, ভূত ঘরবন্দি হয় না। না, ভূত তো অদৃশ্য হতে পারে, বন্দি করতে পারে মানুষকে, কারণ মানুষ তো অদৃশ্য হতে পারে না। তার মানে কি এখানে মানুষ বন্দি আছে? সিভান উত্তর দিতে পারে না। মা তো তাকে ভূত আছে বলেছে, তাই তো সেই দিকে আসতো না কখনো। অপরূপা কক্ষটির সামনে গিয়ে দাঁড়ায়। তলোয়ারে হাত রাখতেই কোথা থেকে মতিবানু ছুটে আসে। তার চোখে মুখে আগুনের লাভা কি যেন দাও দাও করে জ্বলছে। কর্কশ স্বরে বলল, করো কি? কেউ দেখলে তোমারে বাইর কইরা দিব মহল থেকে। এইদিকে কেন আইলা? দক্ষিণ দিক আইবা না ভুলেও। যাও এখন। অপরূপা শান্ত কণ্ঠে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আসিনি, আমাকে শিভান এদিকে নিয়ে এসছে। মতিবানু হেঁকে বলে, তোমার ভালোর জন্য কইছি। তুমি এইখানে হাত দিছো দেখলে মা বেগম মহল থেকে এক্ষুনি বাইর করে দিব। তাড়াতাড়ি আহো। বলেই অপরূপা আর সিভানের হাত ধরে টেনে নিয়ে যায়। সিভান হাত ঝাড়া মেরে দৌড়ে চলে যায়। অপরূপা হাত ঝাড়া দিয়ে বলে, এভাবে টানবেন না, আমি ব্যথা পাচ্ছি। বলেই হাত ছাড়িয়ে সে রসাই ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। বাকিরা বোধহয় সেদিকে। পথে ফজলু সাহেবের সাথে দেখা হয়। ফজলু সাহেব হাসেন। অপরূপা চোখ মুখ গোমড়া করে তাকায়। ফজলু সাহেব মৃদু হেসে জিজ্ঞাসা করেন, রূপা, তোমার মায়ের নাম কি? আমার কোনো মা নেই। মুখ শক্ত করে কথাটা বলে হনহনিয়ে চলে যায় সে। ফজল সাহেব ওর যাওয়ার দিকে তাকিয়ে বলে, হাঁটার ধরনটাও ওনার চেনা। মতিবানু পেছনে এসে জানতে চায়, ডাক্তার সাহেব, আপনি ওরে চেনেন নাকি? ফজলু সাহেব চমকে তাকায়, বলে, না না, কিভাবে চিনবো? অপরূপাকে রসাই ঘরে ঢুকতে দেখে খোঁজা কপাল কুঁচকে তাকায়। অপরূপা মাথা নত করে বলে, আমি ভেবেছি ওরা এখানে। সারাক্ষণ এদের সাথে কি? তুমি হলে আশ্রিতা, তুমি আমাদের হাতে হাতে কাজ করে দেবে।
কুমুটুনুদের সাথে থাকবে। আশ্রিতারা কাজ করেই খায়। নিজের চেহারা দেখে কি নিজেকে আসমানের পরী মনে করেছেন নাকি রানী ভাবছো? অপরূপা মাথা তুলে বলে। আপনি আমাকে কোনো কাজ করতে বলেননি। খোদেজা বিস্মিত হয়ে বলে। আশ্চর্য, মুখে মুখে কথা বলছো। শাহানা এগিয়ে আসে, হাসি মুখে বলে। সর্ষে ইলিশ রাঁধতে জানো মেয়ে? অপরূপা মিষ্টি আবদার শুনে মাথা তুলে মাথা দুলিয়ে বলে। হ্যাঁ পারি, দাদিজান সব শিখিয়েছেন আমাকে। বাহ, খুব ভালো। তাহলে আজ ইলিশটা তুমিই রান্না করো। শেহজাদ আর সিভান পাগল সর্ষে ইলিশের জন্য। খেতে মজা হলে কিন্তু আমরা তোমার জন্য বকশিশ চেয়ে নিতে পারি সম্রাটের কাছ থেকে। ওরা সবাই পায়, তাই না? কুমু, টুনু আর ফুলকলি মাথা নাড়ায়। অপরূপা ফুলকলির দিকে তাকিয়ে থাকে। তার থেকে বছর 5 বড় হবে হয়তো। কত বড় ঝড় বয়ে গেল তার উপর দিয়ে। অপরূপাকে জিজ্ঞাসা করে। তোমার হাত শুকাইছিনি? অপরূপা মাথা নাড়ায়। তাইলে বাঁধবা কেমনে? পারবো, ডান হাতে। আমি তোমারে সাহায্য করি তাইলে? জি। অপরূপা সর্ষে ইলিশ রাঁধলো। খোদেজা, শাহানা, হামিদা চেয়ে চেয়ে দেখলো। সে তাদের মতো করে রান্না করেনি, একদম ভিন্ন উপায়ে রেঁধেছে। গন্ধে সুখে শাহানা বলল। খেতে ভীষণ মজা হবে মনে হচ্ছে। অপরূপা হাসলো তার প্রশংসা শুনে, বলল। সব আমার দাদিজানের কারিশমা। উনি অনেক জ্ঞানী ছিলেন। দাদাজানের অত বিষয় সম্পত্তি উনি তদারকি করছিলেন। দাদাজানের মৃত্যুর পর উনি বেতের পাটি বুনতে পারেন, পাট দিয়ে চট, তালপাতা দিয়ে হাত পাখা আর কচি বাঁশ দিয়ে ঝুপড়ি, মোটা রশ্মি পাকিয়ে বসার জন্য মোড়াও বানাতে পারেন। এমনকি কাঁথাও সেলাই করতে পারেন। উলের সুতো দিয়ে সোয়েটার এবং মাথার টুপি সব। দাদিজানের পিতা অনেক বড় একজন হস্তশিল্পী ছিলেন। ওনার নামটা আমি ভুলে গিয়েছি, আপনারা চিনতে পারবেন শুনলে। লোকে মুখে ওনার অনেক নাম। শাহানা মুগ্ধ হয়ে বলে। তোমার দাদিজান তো অনেক গুণী মানুষ, তাহলে তুমিও সব পারো? হ্যাঁ, বললাম না দাদিজান আমাকে সব শিখিয়েছেন। দাদিজানের মতো পারি না, তবে যা পারি তা আমার জন্য অনেক। তুমিও গুণী? রহমান তার ওসব কাজকর্ম মোটেও পছন্দ করতো না। সে বলতো, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। ওসব কাজ করে খেটে খাওয়া মানুষ। অপরূপার ভাবনায় চিড় ধরে শাহানার প্রশ্নে। তোমার দাদিজান কিভাবে মারা গিয়েছেন? অসুস্থ ছিল? অপরূপা শাহানার মুখ বরাবর তাকায়, বলে। অসুস্থ ছিল না, তবে মারা যাওয়ার আগের দিন আমাকে রাগ করে বলেছিল, তার জন্যই আমি মরে যাব। পুরো রসাই ঘর স্তব্ধতায় খাকা করে ওঠে মুহূর্তে। খোদেজা তেড়ে এসে বলল। কেন কেন এরকম বলেছে তোমার দাদি? অপরূপা নিষ্পাপের মতো মাথা নাড়ে। জানি না, তখন আমি খুব অসুস্থ ছিলাম। দাদিজান আমাকে অসুস্থ দেখলেই অমন বলতো, কিন্তু তা সত্যি হবে কে জানতো। এই শোনো না, শালো এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।